এর আগে আমি আমার চ্যানেলে যে কবিতার যে বিভিন্ন রকমের আন্দোলন, কবিতা সম্পর্কিত বিভিন্ন রকমের আন্দোলন ইউরোপে গড়ে উঠেছিল তা নিয়ে বেশ কতগুলি পর্ব এনেছিলাম, অনেকগুলি আলোচনা করেছিলাম। একটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি থেকে গেছিল, সেটি হচ্ছে অ্যান্টি পোয়েট্রি আন্দোলন, যা কবিতার বিরুদ্ধে নয়, প্রচলিত কবিতার ধারণার বিরুদ্ধে একটি সাহিত্যিক বিদ্রোহ ঘটেছিল। আজকের পর্বে আমরা সেই বিষয়ে খানিক কথা জেনে নেব। এই অ্যান্টি পোয়েট্রি আন্দোলন একটি ব্যতিক্রমী আন্দোলন। অ্যান্টি পোয়েট্রি নামটার সঙ্গেই আমাদের নামটা শুনলেই প্রশ্ন জাগতে পারে যে কবিতার আবার বিরোধিতা কি। আসলে অ্যান্টি পোয়েট্রি বিরোধী যে আন্দোলন, সেটি কবিতার বিরোধিতা ঠিক করেছিল তা নয়, এটি বিরোধিতা করেছিল প্রচলিত কবিতার যে কৃত্রিমতা, অলংকারের বাড়াবাড়ি এবং অতিরিক্ত আবেগ প্রবণতাকে। এবার মনে রাখতে হবে যে মডার্ন যা কিছু এরকম ধরনের আন্দোলন গড়ে উঠেছিল, সমস্ত কিছুতেই রোমান্টিক ভাবধারাকে, আবেগ প্রবণতাকে, এই অলংকারের বাড়াবাড়ি, ছন্দের বাড়াবাড়ি, এগুলোকে নিয়ে নানা রকমের প্রতিবাদ বারবার গড়ে উঠেছিল। আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রেও আমরা কল্লোল যুগে এই বিষয়টা দেখেছিলাম। তবে এই অ্যান্টি পোয়েট্রি আন্দোলন বিষয়টা একটু অন্যরকম। অ্যান্টি শব্দের অর্থ বিরোধী, তাই অ্যান্টি পোয়েট্রি আন্দোলনের যদি বাংলার তর্জমা করি তাহলে অর্থ দাঁড়াচ্ছে কবিতার বিরুদ্ধে কবিতা। কিন্তু বিষয়টি এতটাও সরল নয়। অ্যান্টি পোয়েট্রি বলতে এমন এক কাব্যধারাকে বোঝায় যেখানে কবি প্রচলিত কবিতার নিয়ম, অলংকার, রোমান্টিকতা এবং কৃত্রিম ভাষাকে প্রত্যাখ্যান করেন। তার লক্ষ্য থাকে মানুষের বাস্তব জীবন, দৈনন্দিন অভিজ্ঞতা, সামাজিক সংকট এবং সাধারণ কথাবার্তাকে কবিতার ভাষায় রূপ দেওয়া। মানে বলতে চাইছে যে কবিতায় ফুল, চাঁদ, পাখি এবং সেই সম্পর্কিত ভাষা নিয়েই কেন শুধু কবিতা হবে, কবিতা বাস্তব জগতের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। রাজনীতি, হতাশা, হাসি, কান্না, অফিস, বাজার, সমস্ত রকম যেগুলোকে আমরা তুচ্ছাতি তুচ্ছ বিষয় ভাবি, সেই সমস্ত কিছু কবিতার মধ্যে থাকা দরকার। এই আন্দোলনের জন্ম কেন হচ্ছে? অ্যান্টি পোয়েট্রি বুঝতে হলে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন পৃথিবীর দিকে একটু তাকাতে হয়। দুটি বিশ্বযুদ্ধ, পারমাণবিক বোমা, রাজনৈতিক সংঘাত, দারিদ্র্য, বেকারত্ব এবং মানুষের ভয়াবহ দুর্দশা সাহিত্যিকদের ভাবাতে শুরু করেছিল যে এই ভয়াবহ বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে কি সত্যি ফুল খেলবার দিন এখন এসে পৌঁছেছে, নাকি ঠিক তারাও ভেবেছিলেন সুভাষ মুখোপাধ্যায়ের মতো ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য, কাঠ ফাটা রোদে সেঁকে চামড়া। মনে রাখতে হবে এই কবিতা কিন্তু অ্যান্টি পোয়েট্রি আন্দোলনের কবিতা নয়, আমি এমনি বোঝানোর জন্য বললাম। তখন কবিরা মনে করলেন না, যে পৃথিবীতে মানুষ প্রতিদিন সংগ্রাম করছে, সেখানে কবিতাকে বাস্তব হতে হবে। এই আন্দোলনের সেই জন্য যিনি প্রথম তৈরি করলেন তার নাম নিকানোর পারা। 1954 সালে তার বিখ্যাত গ্রন্থ পোয়েমাস ইয়া আন্টি পোয়েমাস নামক গ্রন্থ প্রকাশিত হয়। এই বই প্রকাশের পর সাহিত্য জগতে যেন বিস্ফোরণ ঘটে। তিনি ঘোষণা করেছিলেন কবি কোনো জাদুকর নয়, কবি একজন সাধারণ মানুষ। এটাই ছিল অ্যান্টি পোয়েট্রির মূল দর্শন। এই নিকানোর প্রারার কবিতা কেন আলাদা? যেখানে কবিরা আগে লিখতেন প্রকৃতি, প্রেম, ফুল, সৌন্দর্য, অলংকার ইত্যাদি নিয়ে, কিন্তু তিনি লিখলেন বাস স্ট্যান্ড, ক্লাসরুম, রাজনীতি, ভুল, হতাশা, মানুষের জীবনের হাসি, কান্না ইত্যাদি নিয়ে। তার ভাষা ছিল কথ্য। অনেক সময় মনে হতো তিনি যেন কবিতা লিখছেন না, গল্প করছেন, কিন্তু সেই গল্পের মধ্যেই লুকিয়ে আছে গভীর ব্যঙ্গ এবং দর্শন। অ্যান্টি পোয়েট্রি ভাবনার যে প্রধান বৈশিষ্ট্য সেগুলি কি কি? সহজ ও কথ্য ভাষা ছিল এতে। এখানে কঠিন সাহিত্যিক ভাষা আমল পেত না। যেভাবে মানুষ প্রতিদিন কথা বলে সেই ভাষাতেই কবিতা লেখা হয়। কবিতা যেন পাঠকের সঙ্গে সরাসরি কথা বলে। অলংকারের বিরোধিতা। অ্যান্টি পোয়েট্রি অতিরিক্ত উপমা, রূপক, অনুপ্রাস, কাব্যিক সাজসজ্জা পছন্দ করে না। এখানে ভাষা সম্ভব যতটা সম্ভব সরল, কারণ কবির বিশ্বাস সত্যকে সাজিয়ে বলার কোনো প্রয়োজন নেই। ব্যঙ্গ ও বিদ্রূপ। অ্যান্টি পোয়েট্রির অন্যতম শক্তি ছিল ব্যঙ্গ ও বিদ্রূপ, যেখানে সমাজের ভণ্ডামি, রাজনীতির প্রতারণা, মানুষের আত্মপ্রবঞ্চনাকে নিয়ে
ব্যঙ্গ করা হতো। বাস্তবতার প্রতি গুরুত্ব, এখানে কল্পনার চেয়ে বাস্তব অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন বেকার যুবকের হতাশা, শ্রমিকের জীবন, সাধারণ মানুষের ভয়, এই সব নিয়েই কবিতার বিষয় গড়ে উঠত। রোমান্টিকতার বিরোধিতা, এখানে অতিরিক্ত আবেগ দেখানো হয়নি। প্রেম থাকলেও তা বাস্তব, কান্না থাকলেও তা নাটকীয় নয়, সবকিছু খুব স্বাভাবিক এবং সাধারণ মানুষের কবিতা ছিল এটি। কবিতা শুধু অ্যান্টি পোয়েট্রি মনে করে কবিতা শুধু শিক্ষিত অভিজাতর কবিতা নয়, সাধারণ রিক্সা চালক, কৃষক, ছাত্র, কর্মচারী সবার হতে হবে, সবাই যেন বুঝতে পারে। এবং হাস্যরসের ব্যবহার, অনেক সময় অ্যান্টি পোয়েট্রি পড়লে মনে হয় যেন কবি কেবল মজাই করে গেছেন, কিন্তু সেই হাসির আড়ালেই থাকে গভীর সামাজিক সমালোচনা। প্রচলিত কবিতার সঙ্গে অ্যান্টি পোয়েট্রির একটা দুর্দান্ত পার্থক্য ছিল। প্রচলিত কবিতা যেখানে চাঁদের আলোয় হৃদয় ভেসে যায় গোছের কথা বলে, সেখানে অ্যান্টি পোয়েট্রি বলতে পারে আজ বিদ্যুৎ নেই, চাঁদ উঠেছে, কিন্তু মোবাইলে চার্জ নেই। এই যে বক্তব্যটা, এটা খুব অদ্ভুত। এই যে এই সৌন্দর্যের পরিবর্তে একদম পুরো ভীষণভাবে দৃশ্যমান বাস্তবতা, সেটাই অ্যান্টি পোয়েট্রির স্বর। অ্যান্টি পোয়েট্রি কি কবিতাকে সত্যি সত্যি কবিতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পেরেছিল, নাকি কবিতাকে সে ধ্বংস করে দিয়েছিল? একেবারেই নয়, বরং তারা কবিতাকে নতুন একটা পথ দেখিয়েছিল। তাদের বক্তব্য ছিল কবিতা মানুষের জীবনের কাছাকাছি আসুক, সে অতিরিক্ত কৃত্রিমতার যে জামা সেটাকে ছেড়ে ফেলুক। তাই অ্যান্টি পোয়েট্রির ক্ষেত্রে অনেকে মনে করেন যে তারা কবিতার মৃত্যু ঘটিয়েছিলেন, কিন্তু কবিতার মৃত্যু ঘটিয়েছিলেন তা নয়। আসলে এই যে এই আন্দোলনটা অন্যান্য বাস্তবতাবাদী আন্দোলনের মতোই এই আন্দোলনে যে খুব বেশি প্রসারিত হয়েছিল তা নয়। তার অন্যতম কারণ ছিল এদের যে বক্তব্য সেটা সাধারণ মানুষ ভালোভাবে বুঝতে পারেনি, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে অতিরিক্ত রঙ্গতামাশার ব্যবহার করে বাস্তবতার মানে ওই রঙ্গতামাশার ভিতরে যে বাস্তবতার একটা গভীর সুচারু প্রকাশ রয়েছে সেটা অনেকেই ধরতে পারেনি। সেজন্য খুব বেশি দিনের জন্য এই যে আন্দোলন সেটি স্থায়ী হয়েছিল তা নয়। কিন্তু অ্যান্টি পোয়েট্রি মানেই কবিতার মৃত্যু নয়, একটা নতুন ধরনের জন্ম অবশ্যই সে দিয়েছিল। আমি বললাম না, জীবনের কাছাকাছি কবিতাকে নিয়ে আসা, অতিরিক্ত কৃত্রিমতা ছেড়ে সত্যের ভাষায় কথা বলার এই যে ধরন, সেটা কিন্তু অ্যান্টি পোয়েট্রি আমাদের দিতে পেরেছিল। নিকানোর প্রারার পর ল্যাটিন আমেরিকায় বহু কবি এই ধারায় কবিতা লেখা শুরু করেন। ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকায় আধুনিক কবিতার উপরের প্রভাব পড়ে। বিশেষ করে মুক্ত ছন্দ, কথ্য ভাষা, সামাজিক ব্যঙ্গ, দৈনন্দিন জীবনের বিষয় এসবের ব্যবহার অনেক বেড়ে যায়। বাংলা সাহিত্যে আলাদা করে অ্যান্টি পোয়েট্রি আন্দোলনের খুব একটা বড় যে ব্যাপার সেটা গড়ে ওঠেনি। তবে 60 ও 70 দশকের কবিদের মধ্যে তো স্বাভাবিকভাবেই কথ্য ভাষার ব্যবহার, নগর জীবনের সংকট, সামাজিক বিদ্রূপ, ভাঙা ছন্দ, মুক্ত গদ্য ছন্দের কবিতা যে ধারণ সেটা লক্ষ্য করা গেছিল। তাতে আমরা অ্যান্টি পোয়েট্রির খানিকটা প্রভাব লক্ষ্য করতে পারি, কিন্তু ধরে ধরে কোনো কবিকে নিয়ে এরকম বলা একটু মুশকিল। অনেকে এর সমালোচনা করেছিলেন, বলেছিলেন এগুলো কবিতা নয়, প্রচলিত ছন্দ নেই, ঠিক যেন মানে মানুষের মনে ঢুকতে পারছে না। কিন্তু আগেই বললাম যে কবিতা কেবল ছন্দের দ্বারাই সীমাবদ্ধ নয়, মানুষের সত্যিকারের অভিজ্ঞতাও যে কবিতা হতে পারে সেটি এই আন্দোলন দেখিয়ে দিয়েছিল। সবশেষে বলা যায় এটি কেবলমাত্র কবিতা বিরোধী আন্দোলন নয়, এটি এমন এক সাহিত্যিক বিদ্রোহ যা কবিতাকে কৃত্রিম অলংকারের জগৎ থেকে বার করে এনে মানুষের বাস্তব জীবনে দাঁড় করাতে পেরেছিল। নিকানোর প্রারা দেখিয়ে দিয়েছিলেন যে কবিতা শুধু সৌন্দর্যের ভাষা নয়, হাসির ভাষা হতে পারে, কিন্তু দৈনন্দিন জীবনের ভাষা হতে পারে, কিন্তু বাস্তবতাকে অগ্রাহ্য করা যায় না। এই কারণেই অ্যান্টি পোয়েট্রি আধুনিক বিশ্ব সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাব্য আন্দোলন হিসেবে স্বীকৃত। আশা করি এই খুব স্বল্প একটি ভিডিওর মাধ্যমে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরতে পারলাম। যদিও অ্যান্টি পোয়েট্রি আন্দোলন যে খুব বেশি প্রচলিত একটি আন্দোলন অন্যান্যগুলির মতো তা নয়, কিন্তু তা সত্ত্বেও অন্যান্য আন্দোলনের মতো বাংলা বিশ্ব সাহিত্যে কবিতার একটি জায়গা, বাস্তবধর্মী কবিতার একটি জায়গা গড়ে তুলতে এই আন্দোলন ভীষণভাবে কাজ করেছিল। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে পারেন অন্য কোনো বিষয়ে আলোচনা দরকার আছে কিনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।